আচ্ছা ভাবো তো কেমন হবে যদি কখনো রূপকথার গল্প আমাদের বাস্তব দুনিয়াতে সত্য হতে থাকে আর কিছু মানুষের মধ্যে চলে আসে অদ্ভুত কিছু ক্ষমতা। তো আজ আমি তোমাদের জন্য এমন একটা অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ক্রাইম থ্রিলার মুভির গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে কিছু গ্যাং লিডার হঠাৎ একদিন একটি ছোট্ট মেয়েকে কিডন্যাপ করে নেয়। আর এখন মেয়েটির বাবা মেয়েটিকে বাঁচাতে গেলে একজন রাইটারকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তবে রাইটারটি কোনো সাধারণ রাইটার নয়, তার লেখা কল্পকাহিনীগুলো চলে আসে বাস্তব দুনিয়াতে। বলছিলাম 2021 সালে রিলিজ হয় একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি এ রাইটার ওডিসির কথা, যার স্টোরি সত্যিই অসাধারণ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। মুভির শুরুতে আমাদের অদ্ভুত একটি গুহার দৃশ্য দেখানো হয়, যেখানে গোয়ান নামের একজন ব্যক্তি তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। সে অন্ধকারের মধ্যে তার মেয়ে ট্যাঞ্জারিনার আওয়াজ শুনতে পায়। তবে হঠাৎ করে দেখা যায় তার সামনে বিশাল বড় এক দেবতার মূর্তি চলে আসে। আর এরপরে দেখতে দেখতে গোয়ানের ঘুম ভেঙে যায়। এটা মূলত তার স্বপ্ন ছিল। তার মেয়ে ট্যাঞ্জারিন 6 বছর আগে কিডন্যাপ হয়ে যায়, যার পরে থেকে সে তার মেয়েকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। এমনকি সে তার চাকরির সম্পর্ক সবকিছুই বাজি লাগিয়ে দিয়েছে। সে পাহাড়ের উপরে বসেছিল, তখনই সে দূর থেকে লক্ষ্য করে একটি ট্রাক সামনের দিকে এগিয়ে আসছে। এখানে গোয়ানের কাছে অদ্ভুত একটি শক্তি ছিল। সে অনেক দূর থেকে কিছু ছুঁড়ে মারলেও সেটা একেবারে নিশানায় গিয়ে লাগতো। সে ওই ট্রাকটিকে এদিকে এগোতে দেখলে ওই ট্রাকের উপরে দূর থেকে পাথর ছুঁড়ে মারে, যার ফলে ড্রাইভার আহত হয়ে গেলে ট্রাকটি সোজা পাহাড়ের গায়ে গিয়ে লেগে থেমে যায়। গোয়ানো দেরি না করে নিচে গিয়ে ওই ড্রাইভারকে অনেক মারতে থাকে। আর সে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়, যাকে সে 6 বছর আগে কিডন্যাপ করেছিল। তখনই সেখানে পেছন থেকে ট্রাক ড্রাইভারের সাথে এসে গোয়ানের মাথার উপরে আঘাত করে এবং তারা দুজনে গোয়ানের থেকে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গোয়ানের হুঁশ ফিরে আসতেই সে ট্রাকের পেছনের দরজা খুলতেই দেখতে পায় ট্রাকের মধ্যে তার মেয়ের বয়সী অনেকগুলো বাচ্চা রয়েছে, কিন্তু সেখানে সে তার মেয়ের ট্যাঞ্জারিনকে খুঁজে পায় না। এতে সে কাঁদতে কাঁদতে ওই ট্রাকের মধ্যেই বসে থাকে। তবে কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে সেখানে পুলিশের লোক চলে আসে, আর তারা এসে গোয়ানকে কিডন্যাপার মনে করতে থাকে। ফলে তারা গোয়ানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এখানে আমাদের দৃশ্য পরিবর্তিত হয়ে গোয়ানের অতীতের দৃশ্য দেখানো হয়। গোয়ান তার মেয়ের ওয়াইফের সাথে অনেক সুখে ছিল, তবে হঠাৎ একদিন কিছু লোক তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। যে ঘটনার প্রায় 6 বছর হয়ে গেছে। গোয়ান প্রতি রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখতে পায়, যেখানে তার মেয়ে ট্যাঞ্জারিন একটি এনসেন্ট সিটির মধ্যে বন্দী রয়েছে, যাকে অনেক বড় একটা রাক্ষস ধরে রেখেছিল। আর তখন থেকে সে পাগলের মতো তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। এমনকি তার এই পাগলামির জন্য তার ওয়াইফও তাকে ডিভোর্স দিয়ে দেয়। যার পরে গোয়ানের চোখ খুলে সে দেখতে পায় সে একটি পেট্রোল পাম্পে পুলিশের গাড়ির মধ্যে রয়েছে। পুলিশ তার পকেট থেকে ট্যাঞ্জারিনের ছবি বের করে নিয়েছিল, যেটা দেখে গোয়ান অনেক রেগে যায়। আর সে গাড়ির মধ্যে থাকা পুলিশকে মেরে ট্যাঞ্জারিনের ছবিটা নিয়ে নেয়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই পাম্পের ঠিক অপর পাশে একটি কালো গাড়ি এসে দাঁড়ায়, যার মধ্যে থেকে লিন নামের একটা মেয়ে ইশারা করে গোয়ানকে গাড়ি থেকে পালিয়ে আসতে বলে। এতে গোয়ান ও পুলিশের থেকে পালিয়ে এসে ওই গাড়ির মধ্যে উঠে বসে। মেয়েটি গোয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি গোয়ানকে জানায় তার নাম হচ্ছে লিন। লিন আজব ভাবে গোয়ানের সম্পর্কে সবকিছুই জানতো, এমনকি সে গোয়ানের সেই অদ্ভুত স্বপ্ন সম্পর্কেও জানতো, যেখানে একটা এনসেন্ট সিটির মধ্যে তার মেয়ে বন্দী রয়েছে। লিন গোয়ানকে বলে সে হয়তো তার মেয়েকে খুঁজতে তাকে সাহায্য করতে পারবে। তাদের কাছে তার মেয়ের খোঁজ রয়েছে, কিন্তু এর বদলে গোয়ানকে তাদের জন্য একটা কাজ করতে হবে। যার পরে লিন গোয়ানকে তার আসল বসের কাছে নিয়ে যায়, যার নাম হচ্ছে কিম। সে বিশাল একজন বিজনেসম্যান। সেখানে অনেক বড় একটা সেমিনার চলছিল। লিন গোয়ানকে নিয়ে ভেতরে যায়, যেখানে সে তাকে 5 টিমের ছবি দেখিয়ে বলে। সে গোয়ানকে জানায় এদের মধ্যে কে আসলে ট্যাঞ্জারিন তারা এখনো কনফার্ম করতে পারেনি, তবে ডিএনএ টেস্ট করলে তারা কনফার্ম হয়ে যাবে। আর তখন তারা তাকে তার মেয়ের কাছে নিয়ে যাবে, কিন্তু এর আগে তাকে তাদের জন্য একটা কাজ করতে হবে। লিন গোয়ানকে একটা ভিডিও দেখায়, যেখানে একটা ছেলে মাস্ক পরে বসেছিল, যে কিনা লাইভে বসে তার লেখা নোভেলের গল্প শোনাচ্ছিল। আর এখান থেকে আমাদের দৃশ্য পরিবর্তিত হয়ে নোভেলের দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে জঙ্গলের মধ্যে দিয়ে কং নামের এক যোদ্ধা পালাচ্ছিল। তার পেছনে লর্ড রেডমিং এর অনেকগুলো সৈন্য লেগেছিল, যাদের লিডার ছিল বুড়ো এক ব্যক্তি। কং তাদের হাত থেকে পালাতে পালাতে পাহাড়ের একেবারে কিনারায় এসে ফেসে যায়। এদিকে ওই সৈন্যরা কংকে ঘিরে ফেলেছিল। তারা তো কংকে প্রায় মেরে ফেলবে, কিন্তু তখনই সেখানে কং এর বড় বোন চলে আসে। আর সে কংকে বাঁচানোর জন্য কংকে উপর থেকে নদীতে ফেলে দেয়। আর সে একাই লর্ড রেডমিং এর সৈন্যদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু সেখানে সে সকল সৈন্যদের মেরে ফেললেও সৈন্যদের ওই বুড়ো লিডার এসে কং এর বোনকে মেরে ফেলে। এদিকে কং তার বোনকে বাঁচানোর জন্য নিচ থেকে পুরো পাহাড় চড়ে আবারও উপরে ওঠে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। এদিকে ওই বুড়ো কং এর বোনের সাথে
লড়াই করে অনেক আহত হয়ে পড়েছিল। কং তার বোনকে মৃত অবস্থায় দেখে অনেক রেগে যায়। এদিকে ওই বুড়োও অনেক আহত হয়ে পড়েছিল, যেটা দেখে কং তার বোনের বদলা নেওয়ার জন্য ওই বুড়োকে সেখানেই মেরে ফেলে। কং এর বোনই তার একমাত্র পরিবার ছিল, যে কিনা লর্ড রেডমিং এর কারণে মারা গেছে। সে ঠিক করে সে লর্ড রেডমিং এর সাথে লড়াই করে তাকে শেষ করে ফেলবে। লর্ড রেডমিং আসলে বিশাল এক দানব ছিল, যে কিনা এই পুরো সাম্রাজ্যকে তার দখলে নেওয়ার জন্য কং আর তার বোনের পেছনে পড়েছিল। মূলত এই পুরো সাম্রাজ্য ছিল কং এর বাবার। কং বদলার আগুনে জ্বলতে থাকে। তখনই হঠাৎ করে কং এর কানে একটা আওয়াজ ভেসে আসে, আর দেখতে দেখতে আজব ভাবে রেডমিং এর সৈন্যদের লিডারের গায়ে থাকা কবচটি খুলে এসে কং এর গায়ের সাথে লেগে যায়। কবচটির মাঝখানে একটা চোখ ছিল। কবচটি কংকে বলে তার পুরনো হোস্ট মারা গেছে, আর কং এখন তার নতুন হোস্ট। সেটি কং এর শরীরের থেকে রক্ত চুষতে শুরু করে আর বলে সে তাকে রেডমিং কে শেষ করতে সাহায্য করবে। কং এর শরীর ব্যথায় কাতরাতে থাকে, কিন্তু সে কোনোভাবে ওই কবচটি তার শরীরের থেকে সরাতে পারে না। কবচটি তাকে বলে সে কং এর শরীরের সাথে যুক্ত হয়ে গেছে, আর কং এর মৃত্যু পর্যন্ত তার সাথেই থাকবে। কবচটি কংকে ওয়াদা করে রেডমিং কে মারার জন্য তাকে সাহায্য করতে। কং ওয়াদা করে সে যে কোনো মূল্যে রেডমিং কে ধ্বংস করে ফেলবে। এদিকে নোভেলের দুনিয়ায় কং এর রেডমিং কে শেষ করার ওয়াদা করার সাথে সাথেই দেখা যায় বাস্তব দুনিয়াতে লিনের বস মিস্টার কিম সেমিনার চলা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। মিস্টার কিমের সেক্রেটারি লিন গুয়ানকে জানায় সে একটু আগে লাইভ স্ট্রিমে যে ছেলেটিকে দেখেছে তার নাম হচ্ছে জং। সে একটা নোবেল লিখছে যার নাম হচ্ছে গড স্লেয়ার। যে নোবেলের গল্পটা সে একটু আগে লাইভ স্ট্রিমে বসে শোনাচ্ছিল। তবে আজবভাবে এই গল্পটি আসল দুনিয়ার বাস্তবতাকে অল্টার করছে। অদ্ভুতভাবে এই নোবেলের দুনিয়ায় লর্ড রেডমিং এর কিছু হলে বাস্তব দুনিয়াতে তাদের বস মিস্টার কিমও অসুস্থ হয়ে পড়ছে। এমনকি তার অবস্থা খুবই খারাপ হয়ে চলেছে। জং আর 3 দিনের মধ্যে তার নোবেলটি শেষ করতে চলেছে, যেখানে লর্ড রেডমিং কং এর হাতে মারা যাবে। আর এমনটা হলে তাদের বস মিস্টার কিমও হয়তো বাস্তব দুনিয়াতে মারা যেতে চলেছে। সে এটা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু প্রমাণস্বরূপ তার অনেক দূর থেকে যে কোনো কিছু ছুঁড়ে মারার ক্ষমতায় বাস্তব উদাহরণ। মূলত গুয়ানও কোনো না কোনো ভাবে এই নোভেলের অংশ হয়ে গেছে, আর এর ফলে সে তার এই অদ্ভুত ক্ষমতা পেয়েছে। লিন গুয়ানকে জানায় তারা অনেকভাবে জংকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবেই তার এই নোবেল বন্ধ করছে না। তার কাজ হবে জংকে যে কোনো মূল্যে এই 3 দিনের আগে তার নোবেল শেষ করার আগে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলা। তাহলেই তারা তাদের বসের জীবন বাঁচাতে পারবে। আর এই কাজ হয়ে গেলে তারা গুয়ানের মেয়ে ট্যাঞ্জারিনকে তার কাছে আবারও ফিরিয়ে এনে দেবে। গুয়ান তো এইসব কিছু কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছিল না, কিন্তু তার হাতে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপরে আমাদের দৃশ্য পরিবর্তিত হয়ে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে জং ওই নোবেল রাইটারের খোঁজে অন্য আর একটা শহরে চলে আসে। গুয়াং জং এর নোবেলের অডিও বুক শুনে জানতে পারে তার স্বপ্নে সে যে অদ্ভুত এনসেন্ট সিটির দৃশ্য দেখতে পায় সেটাও আসলে কং এর নোবেলেরই একটা অংশ। গুয়ান পুরো দিন ধরে জং এর পিছু করতে থাকে তাকে মারার উদ্দেশ্যে। সে তার পিছু পিছু লাইব্রেরিতে পৌঁছে যায়। তবে সারাদিন গুয়ানকে তার পিছু করতে দেখে জং গুয়ানের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে সে তার পিছু করছে কেন। এতে গুয়ান তার আরেকটু কাছে যাওয়ার জন্য সে তাকে বলে সে তার নোবেলের অনেক বড় ফ্যান, যার জন্য সে সারাদিন তার পিছু করছিল। এটা শুনে তো জং অনেক খুশি হয়ে যায়, আর সে গুয়ানকে তার নোবেল সম্পর্কে অনেক কিছু বলতে থাকে। আর তখন দেখা যায় গুয়ানের ফোনে লিনের কল আসে। গুয়ান কথা বলার জন্য একটু সাইডে গেলে লিন তাকে বলে জং এর সাথে কথা না বাড়িয়ে তাকে দ্রুত শেষ করে ফেলতে। এদিকে গুয়ান কথা বলছিল, তখনই দেখা যায় জং সেই লাইব্রেরি থেকে চলে যায়। এতে গুয়ান লিনার কথা না শুনে আবারও তার পিছু করতে শুরু করে এবং সে আবারও গিয়েও জং এর সাথে কথা বলতে থাকে। তখনই হঠাৎ করে দেখা যায় মিস্টার কিমের কোম্পানির একটা গাড়ি এসে তাদের দুজনকে সেখানে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে তারা দুজনে নিচে পড়ে গিয়ে বেঁচে যায়। এদিকে গুয়ান দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে গাড়ি থেকে বাঁচার সময় তার ডায়েরিটা সেখানে পড়ে গিয়েছিল, যার মতে গুয়ানের সেই সকল স্বপ্ন সম্পর্কে লেখা ছিল। আর লেখা ছিল তার 6 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের সম্পর্কে, যেটা পরে জং তার নোভেলের পরবর্তী পার্টগুলো কিভাবে লিখবে তার একটা নতুন আইডিয়া পেয়ে যায়। আর এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও নোবেলের কল্পনার দুনিয়ার দৃশ্য দেখানো হয়। কং বিশাল এক সমুদ্র পাড়ি দিয়ে শেষমেশ একটা এনসেন্ট সিটিতে এসে পৌঁছায়, যেখানে অনেক বড় একটা ফেস্টিভ্যাল চলছিল। আর এই ফেস্টিভ্যালের মাঝখানে লর্ড রেডমিং এর অনেক বড় একটা মূর্তি ছিল। সকল মানুষ সেই মূর্তির পুজো করছিল, যার পরে কিছু রিচুয়ালের পরে সেই মূর্তিটা সামনের একটি গ্রামের দিকে নির্দেশ করে, যার পরে সকলে হাতিয়ার তুলে নিয়ে সেই দিকে যেতে শুরু করে। কং এর কবচ তাকে জানায় লর্ড রেডমিং এইভাবেই অনেক গ্রামকে ধ্বংস করে ফেলেছে। অপরদিকে আমাদের ওই গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানকার সকলেই অনেক ভয় পেয়েছিল আর তারা কোনোভাবে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। তখনই আকাশ থেকে 3টি আগুনের ড্রাগন এসে সেই গ্রামের উপরে জ্বলন্ত লাভা বর্ষণ করে। অপরদিকে
সৈন্যরা হাজার হাজার জ্বলন্ত তীর নিক্ষেপ করে, ফলে নিমেষে গ্রামটি চোখের সামনে ধ্বংস হয়ে যায়। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে লর্ড রেডমিং এর পূজারীরা এসে বেঁচে যাওয়া গ্রামবাসীদের ভয় দেখে পুরো গ্রাম দখল করে নেয়। তারপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আবারও বর্তমানে চলে আসে, যেখানে গুয়ানের ঘুম ভাঙলে সে দেখতে পায় সে একটা হোটেল রুমে রয়েছে, আর তার সামনে লিন বসেছিল। লিন গুয়ানকে বলে সে তার কাজ করছে না, এর জন্য সে তাকে কি শাস্তি দেবে। সে গুয়ানকে ধরে মারতে থাকে। তবে তখনই দেখা যায় হোটেলে গুয়ানের সাথে দেখা করতে সেখানে জং চলে আসে। জং গুয়ানকে তার ডায়েরিটা ফেরত দেয়। জং গুয়ানকে ধন্যবাদ জানায়, কেননা সে তার ডায়েরি থেকে তার স্টোরির পরবর্তী পার্টের জন্য ইন্সপিরেশন পেয়েছে। তারা কথা বলতে বলতে এগোতে থাকে। এদিকে গুয়ান সুযোগ বুঝে জংকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। জং গুয়ানকে তার নোবেলের গতকালকার গল্প শোনাতে থাকলে জং বলে, আমার নোবেলের স্বপ্নের দুনিয়ায় আমার একটা ছোট্ট মেয়ের সাথে দেখা হয়েছে। আর এখানে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও নোবেলের কল্পনার দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে কং এর সাথে একটি ছোট্ট মেয়ের দেখা হয়, যার ভাইও কিনা লর্ড রেডমিং এর হামলার কারণে মারা গেছে। আর এই মেয়েটি আর কেউ নয় বরং গুয়ানের মেয়ে ট্যাঞ্জারিন ছিল। ট্যাঞ্জারিন কংকে জানায় লাল কাপুরের সিপাহীরা তার ভাইকে মেরে ফেলেছে, আর তারা গ্রামের সকলকে মেরে ফেলবে যারা সূর্যাস্তের পরে বাইরে বেরোবে। ট্যাঞ্জারিন তার মৃত ভাইয়ের জন্য বাঁশির একটা ধ্বনি বাজায়। তবে দেখা যায় হঠাৎ করে সেই বাঁশির আওয়াজের কারণে সেখানে লর্ড রেডমিং এর রেড সোলজার চলে আসে, এবং সেই রেড সোলজার সোজা তাদের উপরে হামলা করে, কেননা তারা সূর্যাস্তের পরে পুরো শহরে কারফিউ লাগিয়ে দিয়েছে, আর এই সূর্যাস্তের সময় যেই বেরোবে তাকেই শেষ করে ফেলা হবে। এতে কং ট্যাঞ্জারিনকে বাঁচানোর জন্য ওই রেড সোলজারকে তার পেছন পেছন নিয়ে আসে, আর সুযোগ বুঝে কং সোজা সেই রেড সোলজারের মাথার উপরে আঘাত করে, যার ফলে সেই রেড সোলজারের মাস্কের একটি অংশ ভেঙে যায়। আর এই রেড সোলজার আর কেউ নয় বরং গুয়ান ছিল, যে কিনা লর্ড রেডমিং এর জাদুর প্রভাবে রয়েছে। এদিকে সেই রেড সোলজার কংকে তো প্রায় মেরে ফেলবে, কিন্তু তখনই সেখানে আবারও পেছন থেকে ট্যাঞ্জারিন চলে আসে, আর সে কংকে বাঁচানোর জন্য পেছন থেকে আবারও সে বাঁশির সুর বাজাতে শুরু করে, যার ফলে দেখা যায় সেই রেড সোলজার ধীরে ধীরে ট্যাঞ্জারিনের দিকে এগোতে শুরু করে। তবে অদ্ভুতভাবে কিছু দূর এগোনোর পরে সেই রেড সোলজার একেবারে থেমে যায়, আর সে কোনো নড়াচড়াও করছিল না। এদিকে কং সুযোগ বুঝে দ্রুত ট্যাঞ্জারিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও বাস্তব দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে জং একটি জায়গায় বসে তার নোবেলের এই ঘটনাগুলোই লিখছিল। এদিকে গুয়ানও সেখানে একটু দূরে দাঁড়িয়েছিল, আর সে অদ্ভুতভাবে সেখানে দাঁড়িয়ে থেকে সেই কল্পনার দুনিয়া সেই দৃশ্যগুলো কল্পনার মাধ্যমে দেখতে পায়, যে ঘটনাগুলো এইমাত্র জং তার ডায়েরিতে লিখছিল। গুয়ান তো এইসব কিছুই বুঝতে পারছিল না। গুয়ান জংকে একটু অন্যমনস্ক দেখে পেছন থেকে সে তার ক্ষমতার মাধ্যমে পাথর নিক্ষেপ করে জংকে মারার চেষ্টা করে, যার ফলে দেখা যায় জং সেখানে অজ্ঞান হয়ে পড়ে। গুয়ান তার দিকে শেষ আঘাত করার জন্য এগিয়ে যেতে থাকে। তবে হঠাৎ করে সেখানে রাস্তার মাঝে একটি বাচ্চা নোবেলের সেই একই বাঁশি সুর বাজাতে থাকে, যেটা গুয়ান তার মেয়েকে শিখিয়েছিল। এতে গুয়ান সেই বাচ্চার পিছু করে তাকে জিজ্ঞাসা করে সে এই সুর কার কাছ থেকে শিখেছে, কিন্তু দেখা যায় বাচ্চাটি গুয়ানকে এইভাবে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ফলে গুয়ানও আবারও সেই বাচ্চাটির পিছু করতে থাকে, আর পিছু করতে করতে অদ্ভুতভাবে সে নোবেলের কঙ্গা সেই বাচ্চাটির সেই রেড সোলজারের হাত থেকে পালানোর দৃশ্য অনুভব করতে থাকে। এদিকে ওই বাচ্চাটি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়, অর্থাৎ নোবেল আর বাস্তব দুনিয়াতে প্রায় একই রকম ঘটনা ঘটছিল। এদিকে গুয়ান বাচ্চাটিকে খুঁজে না পেলেও সে ভাগ্যক্রমে তার মেয়ের কিডন্যাপারের সামনে গিয়ে পড়ে। কিডন্যাপার সেখানে তার বন্ধুদের সাথে পার্টি করছিল, সেখানে গুয়ান আর তাদের মধ্যে লড়াই পেতে যায়। গুয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে একে একে সকলকে মারতে থাকে, এবং গুয়ান তাদের সকলকে হারিয়ে কিডন্যাপারকে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়। এদিকে কিডন্যাপার ভয় পেয়ে গিয়ে শেষমেশ গুয়ানকে সত্যিটা বলে দেয় যে কিডন্যাপিং এর সময় তার মেয়ে ট্যাঞ্জারিনকে ভুলবশত ড্রাগের ডোজ বেশি দেওয়ার কারণে সে সেখানে মারা যায়, যার কারণে তারা ট্যাঞ্জারিনকে একটি পাহাড়ের মধ্যে ফেলে রেখে চলে গিয়েছিল। যেটা শুনে গুয়ান তো অনেক রেগে যায়, আর সে কিডন্যাপারকে মেরে ফেলবে, কিন্তু সেখানে হঠাৎ করে লিন চলে আসে। লিন গুয়ানকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায়। এরপরে হুঁশ ফিরে আসলে গুয়ান লিনকে জিজ্ঞাসা করে ওই কিডন্যাপার বলছিল সে নাকি তার মেয়ে ট্যাঞ্জারিনকে মেরে ফেলেছে। এদিকে লিনার কানে থাকা হেডফোনের মাধ্যমে লিনের বস মিস্টার কিম এই সব কিছুই শুনছিল। মিস্টার কিম লিনকে গুয়ানকে বলতে বলে তার মেয়ে বেঁচে আছে, কিন্তু মিস লিন একজন বাবার কাছে এত বড় মিথ্যে বলতে চাচ্ছিল না। তখনই গুয়ান বলে ওঠে সে তাদের জন্য জংকে মেরে ফেলবে, কিন্তু এর বদলে তাদেরকে ওই কিডন্যাপারকে তার হাতে তুলে দিতে হবে। সে মিস লিনকে কিডন্যাপারদেরকে পুলিশের কাস্টাডি থেকে ছাড়িয়ে আনতে বলে, সে তাদের সকলকে নিজের হাতে মারবে। এটা বলে গুয়ান সেখান থেকে চলে গেলে তখনই মিস্টার কিম লিনের কাছে আসে, এবং সে মিস লিনকে রাগ করতে থাকে কেন সে তার কথা শুনলো না। সে গুয়ানকে বলতে বলেছিল তার মেয়ে বেঁচে আছে, কিন্তু মিস লিন এত নিচু একটা কাজ করতে চাচ্ছিল না। অপরদিকে আমাদের আবার
আবারও কল্পনার দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে কং আর ট্যাঞ্জারিন ওই রেড সোলজারের হাত থেকে বেঁচে শহরে চলে এসেছিল, যেখানে তারা ট্যাঞ্জারিনের বাড়িতে যায়। কং ট্যাঞ্জারিনের থেকে জানতে পারে তার পরিবারের সকলে কারফিউ এর সময় বাইরে থাকার কারণে মারা গেছে। তারা কথা বলছিল, তখনই হঠাৎ করে সেখানে লর্ড রেডমিং এর কিছু ফলোয়ার চলে আসে, যারা কারফিউ এর সময় কংদের বাইরে থেকে তাদেরকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। এদিকে কং ট্যাঞ্জারিনকে বাঁচানোর জন্য দ্রুত তার সামনে চলে আসে, যে বিষয়টা কং এর গায়ে থাকা কবচের অনেক ভালো লাগে। আর এরপর এই দৃশ্য হঠাৎ করে পরিবর্তিত হয়ে আমাদের আবারও বাস্তব দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে জং গুয়ানের সাথে একটা বিল্ডিং এর সাথে দেখা করতে আসে। সে এখনো জানতো না তাকে মারার জন্য যে হামলা করেছিল সে আর কেউ নয় বরং গুয়ানই ছিল। সে গুয়ানকে তার নোবেলের সম্পর্কে জানায়, যে সে গুয়ানকে তার নোবেলের রেড সোলজারের চরিত্রে লিখেছে। জং গুয়ানকে তার লাইফের সব থেকে বড় সিক্রেট সম্পর্কে জানায়, যে সে যে গড স্লেয়ার নোবেলটি লিখছে সেটি আসলে কল্পনার এক অন্য দুনিয়ার জগৎ, যার প্রত্যেকটি ঘটনা বাস্তব দুনিয়াতেও ঘটছে। ঠিক যেমনটা ওই রেড সোলজারের মতোই গুয়ানের মাথায়ও আঘাত লেগেছে ওই কিডন্যাপারদের সাথে লড়াই করার সময়। আর নোবেলের কল্পনার দুনিয়ায় ট্যাঞ্জারিনও আসলে একটি জীবিত চরিত্র। গুয়ান জং এর ডায়েরি থেকে জানতে পারে তার সাথে যে যে ঘটনাগুলো ঘটছিল আর সে যে স্বপ্নগুলো দেখতে পাচ্ছিল সেই সব কিছু আসলে নোবেলেরই অংশ। গুয়ান বুঝতে পারে তার মেয়ে ট্যাঞ্জারিন আসলে জীবিত রয়েছে, তবে নোবেলের দুনিয়ায় যদি ট্যাঞ্জারিনের কিছু হয় তাহলে বাস্তব দুনিয়াতেও ট্যাঞ্জারিন মারা যাবে। জং গুয়ানকে জানায় তার নোবেলের লাস্ট পার্টে তাকে আর ট্যাঞ্জারিনকে লর্ড রেডমিং এর ফলোয়াররা মারার জন্য ঘিরে ফেলেছে, যেটা শুনে গুয়ান জংকে বলে তাদেরকে যেভাবে হোক তো জিততেই হবে। আর এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও কল্পনার দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে কং রেডমিং এর ফলোয়ারদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছিল। তবে তখনই হঠাৎ করে দেখা যায় কং এর শরীরে থাকা কবচটি কং এর শরীর থেকে আলাদা হয়ে যায়, আর তার হাত থেকে বিশাল বিশাল ব্লেড বেরিয়ে আসে। কবচটি মানুষের মতো রূপ ধারণ করে একাই সে সৈন্যদের সাথে লড়াই করতে থাকে, আর একে একে সেখানে সকল রেডমিং এর ফলোয়ারদের শেষ করে ফেলে। এদিকে কং লড়াইয়ের মধ্যে লক্ষ্য করে সেই কবচটি আসলে সে তার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারতো, কেননা কবচটি কং এর রক্তের সাথে সংযুক্ত। যার পরে আমাদের আবারও বাস্তব দুনিয়ার দৃশ্য দেখানো হয়। গুয়ান মিস লিনকে ফোন করে বলে সে এখন থেকে জংকে বাঁচাবে, যদি তারা তাকে মারতে চায় তাহলে তাকে আগে মারতে হবে। যার কিছুক্ষণ পরে তারা জং এর বাড়িতে যায়। এদিকে মিস লিন গুয়ানের কথা শুনে সেও জং এর বাড়ির সামনে চলে আসে। জং গুয়ানকে জানায় মিস্টার কিম আসলে তার বাবার ফ্রেন্ড আর বিজনেস পার্টনার ছিল, তবে সে একদিন তার বাবাকে ধোকা দিয়ে দেয়, আর তার পরের দিনে তার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এদিকে মিস লিন বাইরে থেকে এই সব কথা শুনতে পায় মিস্টার কিমই আসলে জং এর বাবাকে খুন করেছে। জং তার বাবার খুনের ক্ষোভের কারণে সে এই গড স্লেয়ার নোবেল লিখেছে, আর আজও বলেও অদ্ভুতভাবে এই নোবেলের প্রত্যেকটা জিনিস বাস্তব দুনিয়াতে সত্য হচ্ছে। সে তার নোবেলের লাস্ট পার্টে সে সকলকে সত্যিটা জানাতে চলেছে যে এই নোবেলটা সে আজ থেকে 6 বছর আগে শুরু করেছিল, তবে মিস্টার কিম তার সত্যটা লুকানোর জন্য এখন তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। এদিকে মিস লিন বাইরে থেকে এই সব কিছু শুনে সে তার বস মিস্টার কিমের কাছে ফোন করে এবং সে মিস্টার কিমকে তাকে সত্যিটা জানাতে বলে, কিন্তু মিস্টার কিম মিস লিনের ফোন কেটে দেয়। লিন তার গাড়ির দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ করে দেখা যায় মিস্টার কিমের এক লোক এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে এবং তাকে গাড়িতে তুলে নেয়। অপরদিকে আমাদের গুয়ানদের দেখানো হয় তারা দুজনে গাড়িতে করে লাইব্রেরিতে চলে যায়, যেখানে জং তার নোবেলের লাস্ট পার্ট লিখতে চলেছে। গুয়ানও প্রস্তুতি নিতে থাকে যাতে করে কেউ যদি জংকে মারার জন্য আসে সে তাদেরকে বাধা দিবে। অপরদিকে আমাদের আবারও নোবেলের দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে কং এবং ট্যাঞ্জারিন লর্ড রেডমিং এর মহলে এসে পৌঁছায়, যেখানে তারা হাজার হাজার রেড সোলজার দেখতে পায়। তবে তারা অদ্ভুতভাবে একেবারে পুতুলের মতো নির্জীব হয়ে বসেছিল, আর এর থেকে কংরা জানতে পারে লর্ড রেডমিং এর লোকেরা এই কারণেই কারফিউ লাগিয়ে দিত, কেননা সূর্যাস্তের পরে এই রেড সোলজাররা একেবারে পুতুলের মতো নির্জীব হয়ে যেত, তারা আর কোনো নড়াচড়াই করতে পারতো না। অপরদিকে বাস্তব দুনিয়াতে লাইব্রেরিতে মিস্টার কিমের লোকেরা চলে আসে, যাদেরকে দেখা মাত্র গুয়ানো তাদেরকে থামানোর জন্য তার ক্ষমতার সাহায্যে তাদের সাথে লড়াই করতে থাকে। তবে ওই লোকগুলোর মধ্যে একটি লোকের কাছে অদ্ভুত কিছু ডিভাইস ছিল, যার মাধ্যমে সে ইলেকট্রিসিটি কন্ট্রোল করতে পারছিল। তারা পুরো ফ্লোরে পানি ফেলে বারবার গুয়ানকে ইলেকট্রিক শক দিতে থাকে, যার ফলে দেখা যায় গুয়ান ওই লোকটির সাথে সরাসরি লড়াই করতে পারছিল না। তবে সঠিক সময়ে সেখানে অদ্ভুতভাবেই মিস লিন চলে আসে, আর সে গুয়ানকে সাহায্য করতে থাকে, যার ফলে দেখা যায় তারা দুজনে মিলে মিস্টার কিমের সব লোকদের হারিয়ে দেয়। আর এদিকে গুয়ান একটি রাবার গ্লাভস এর সাহায্যে ওই ইলেকট্রিসিটি কন্ট্রোল করতে পারা লোকটিকেও হারিয়ে দেয়। অপরদিকে আমাদের আবারও কল্পনার দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে কং এবং ট্যাঞ্জারিন একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে আজবভাবে ঢোল বাজার মতো আওয়াজ আসছিল। তারা কিছুক্ষণ এগোনোর পরে বিশাল এক দানবের সামনে এসে পৌঁছায়, যেটা আর কেউ নয়
নয় বরং লর্ড রেডমিং ছিল। আর সেই অদ্ভুত ঢোলের আওয়াজটা আসলে লর্ড রেডমিং এর হৃৎপিণ্ডের আওয়াজ ছিল। কংরা সেখানে আসার সাথে সাথে লর্ড রেডমিং তার ঘুমের থেকে জেগে ওঠে। আর এখান থেকে আমরা জানতে পারি লর্ড রেডমিং আসলে কং এর বাবা সেনাপতি ছিল। কং এর বাবা তো তাকে ভাইয়ের মতোই মনে করত, তবে সে তার বাবাকে ক্ষমতার লোভে মেরে ফেলে। যে গল্পটা বাস্তবে জং এর বাবার গল্পের সাথে মিলে যাচ্ছিল। মিস্টার কিমো জং এর বাবাকে ধোকা দিয়ে তার পুরো ব্যবসা কেড়ে নেয়, যার পরে তাকে মেরে ফেলে। এদিকে নোভেলের দুনিয়ায় কং লর্ড রেডমিং কে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। বাইরে গিয়ে লর্ড রেডমিং কং কে একটি গাছ দেখায়, যার নিচে মূলত কং এর বাবাকে দাফন করা হয়েছিল। যার পরে লড়াই শুরু হয়ে গেলে কং এর কবজ আবারও সেই জীবের রূপ নেয়, আর কং এর সাথে একসাথে মিলে লর্ড রেডমিং এর সাথে লড়াই করতে থাকে। কিন্তু তারা দুজনে মিলে লর্ড রেডমিং এর কিছুই করতে পারছিল না। লর্ড রেডমিং ঘায়ল কং কে প্রায় মেরে ফেলবে, তবে তখনই পেছন থেকে ট্যানজারিন আবারও সেই বাঁশির সুর বাজাতে শুরু করে, যেটা তার বাবা তাকে শিখিয়েছিল আর বিপদের সময় বাজাতে বলেছিল। তবে দেখা যায় লর্ড রেডমিং সেই সুর শুনে আরো রেগে যায়, আর সে অদ্ভুত কিছু টেন্টিকালের সাহায্যে ট্যানজারিনকে ধরে তার শরীরের মধ্যে ঢুকিয়ে নেয়। অপরদিকে বাস্তব দুনিয়াতে আমাদের আবারও লাইব্রেরির দৃশ্য দেখানো হয়, যেখানে মিস্টার কিমের আরেকজন লোক লুকিয়ে এসে জংকে চাকু মেরেছিল। ঠিক সেই জায়গাটাই যেই জায়গাটাই নোভেলের দুনিয়ায় কং আঘাত পেয়েছিল। গুয়ান এবং লিন সেই লোকটিকে সেখানে মেরে ফেলে, আর তারা দ্রুত জংকে নিয়ে হসপিটালে চলে যায়। গুয়ান জং এর ল্যাপটপ খুললে নোভেলে সেই অংশের গল্পটুকু দেখতে পায়, তবে সে কিছুই বুঝতে পারছিল না যে সে এই নোভেলটা কিভাবে কমপ্লিট করবে। তবে তখনই সেখানে মিস্টার কিম চলে আসে, আর সে গুয়ানের হাত থেকে সেই ল্যাপটপটা ছিনিয়ে নিতে যায়, তবে মিস লিন তাকে বাধা দেয়। এদিকে গুয়ান নিজের মতো করে নোভেলের শেষ অংশটুকু লিখতে থাকে, যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও নোভেলের দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে লর্ড রেডমিং কংকে প্রায় মেরে ফেলবে। তবে তখনই হঠাৎ করে সেখানে লাল কালারের ধোয়ার মধ্যে থেকে একজন রেড সোলজার বেরিয়ে আসে, আর সে সোজা লর্ড রেডমিং এর উপরে হামলা করে। এদিকে এই লড়াইয়ের মধ্যে কং লক্ষ্য করে লর্ড রেডমিং এর মাথার মাঝখানে একটি তরোয়ার রয়েছে, যেটা মূলত ছিল তার বাবার তরোয়ার। সে বোঝা যায় এটাই হয়তো লর্ড রেডমিং এর উইক পয়েন্ট। সে তার কবচটিকে আবারও তার সাথে নিয়ে ওই তরোয়ালটি ধরে ঝুলে পড়ে। এদিকে সেই রেড সোলজারও কং এর সাহায্য করে, যার পরে তারা সেই তরোয়ালটির সাহায্যে রেডমিং এর পুরো শরীর মাঝখান থেকে চিরে ফেলে, যার ফলে দেখা যায় সেই বিশাল দানব সেখানে মারা যায়। এদিকে ট্যানজারিনও ওই দানবের শরীরের মধ্যে থেকে মুক্ত হয়ে যায়। এদিকে নোবেলের দুনিয়ায় লর্ড রেডমিং এর মৃত্যু হওয়ার সাথে সাথে বাস্তব দুনিয়াতেও দেখা যায় মিস্টার কিমও মারা যায়। অপরদিকে গুয়ান হসপিটালের মধ্যে থেকে আবারও সেই বাঁশির সুর শুনতে পায়, যেটা শোনা মাত্রই সে দ্রুত বাইরে গেলে দেখতে পায় সেখানে সেই বাচ্চাটি রয়েছে। তবে তার সাথে একটি মেয়েও ছিল, যেই কিনা মূলত সেই বাঁশির সুরটি বাজাচ্ছিল, আর মেয়েটি আর কেউ নয় বরং গুয়ানের মেয়ে ট্যানজারিনি ছিল। অপরদিকে আমাদের আবারও নোবেলের দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে লর্ড রেডমিং মারা যাওয়ার সাথে সাথে তাদের উপর থেকে জাদুর প্রভাব চলে যায়। সকল রেড সোলজারের উপর থেকে তাদের মুখোশ সরে যায়, আর নোবেলের দুনিয়াতেও গুয়ান তার মেয়ে ট্যানজারিনকে আবারও ফিরে পায়। অ্যান্ড গাইজ, এরই মাধ্যমে এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়। আশা করি তোমাদের সকলের কাছে মুভিটা অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।